একই অফিসে চাকরি করার সুবাদে কৃষ্ণা এবং রামা একে অপরের প্রেমে পড়ে যায় আর বাড়ি থেকে তাদের বিয়ে ঠিক করলে তারা দুজনে রাজিও হয়। তবে বিপত্তি তো ঘটে বিয়ের দিন। পাত্রপাত্রী দুজনেই বিয়ের মণ্ডপ থেকে পালায় আর এই নিয়েই বেঁধে যায় তুল কালাম। কিন্তু তাদের পালিয়ে যাওয়ার কারণ কি? তারা একে অপরকে ভালোবাসলেও বিয়ে কেন করতে চায় না, সেটাই জানবো আজ। আর তাদের এই পালিয়ে যাওয়া নিয়ে দুই পক্ষ যেসব হাস্যকর কাণ্ড ঘটায় সেই সবই দেখবো আজকের গল্প উৎসাবামে। শুরুতেই আমরা একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী নাট্যদলের সম্পর্কে জানতে পারি, যেটা একটা মঞ্চ নাটকের দল ছিল। আর এই নাট্যদলের নাম হলো সুরভি নাট্য পরিষদ। এই দলের সবাই একটা পরিবারের মতো ছিল, সবাই মিলেমিশে তাদের নাট্য পরিচালনা করত। তো ব্যাকগ্রাউন্ডে কেউ একজন আমাদের এই নাট্যদলের ব্যাপারে বলতে থাকে। সে বলছিল সুরভি ফ্যামিলি তাদের আর্ট আর পারফরমেন্সকে ঠিক দেবতার মতোই শ্রদ্ধা করে আর তারা খুব আবেগ নিয়েই তাদের কাজটা করে। আর তারা যেহেতু খুব শ্রদ্ধা ভরে এই নাটকগুলো করে থাকে, তাই তাদের নাটকও হয় অন্য মাত্রার। একটা সময় এর কদরও ছিল বেশ, মানুষ তাদের নাটক খুব উপভোগ করত। তবে আজকাল এর কদর নেই বললেই চলে। যাই হোক, তো যে ব্যাকগ্রাউন্ডে কথা বলছিল সে নিজের পরিচয় দেয়, তার নাম কৃষ্ণা। সে নিজেও এই সুরভি ফ্যামিলির সাথে কানেক্টেড ছিল। সে বলে যদিও সুরভি ফ্যামিলি তাদের এই শিল্পকে ভগবানের মতোই সম্মান করত, কিন্তু কেউই তাদের এই শিল্পের মূল্য দেয়নি। আজকালকার সমাজের কেউই তাদের এই শিল্পকে সম্মান দেয় না, কিন্তু তারপরও তারা নিজেদের মধ্যে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে। তো এরপর কৃষ্ণা নিজের বিয়ের দিনের কথা বলতে থাকে। সে বলে তার বিয়ের দিনের সাথে এই থিয়েটারের একটা কানেকশন আছে। আর সেটা কি কানেকশন, এটা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। তো দৃশ্য চলে যায় কৃষ্ণার বিয়ের দিন। আমরা সেখানে অনেক নাট্যশিল্পীদের দেখতে পাই, কিন্তু সেই জায়গাটাকে বিয়ের মণ্ডপ কম, নাটকের মঞ্চই বেশি মনে হচ্ছিল। কেননা আজ তারা এই বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে সুরভি ফ্যামিলির রিইউনিয়ন করার প্ল্যান করেছিল। আর এই কারণেই তারা এই ওয়েডিং হলকে থিয়েটারের মতো করে সাজিয়েছিল। আর এখানে আজ অনেকে উপস্থিত হয়েছে। যাই হোক, এরপর আমরা সেখানে বিভিন্ন ক্যারেক্টারকে এন্ট্রি হতে দেখি, যারা কিনা সবাই সুরভি নাট্যদলেরই সদস্য ছিল। তারা সকলেই আজ এক একটা ক্যারেক্টারে নিজেদেরকে সাজিয়ে এনেছে। তো কিছুক্ষণের মধ্যেই সেখানে তাদের নাটক দলের প্রধান আরাধুলু চলে আসে। সবাই তো তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তো সে এখানে এসেই তাদের দলের অন্যান্য সদস্যদের অবস্থা জিজ্ঞেস করতে থাকে, যেখানে একজন মহিলা জানায় তারা অনেক বেশি কষ্টের জীবন কাটাচ্ছে। এমনকি সে তো তার বাচ্চাদের স্কুল ফিসের ইনস্টলমেন্টও ঠিকভাবে দিতে পারছে না, তাদেরকে জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে। এই কথা বলতে গিয়ে সে বেশ ইমোশনাল হয়ে যায়। তখনই আরাধুলু তাকে সান্ত্বনা দেয় আর বলতে থাকে তাদের মতো আর্টিস্টরা কখনোই চোখে পানি আনে না। জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন তারা কখনো হার মানবে না, তাদেরকে মনোবল শক্ত রাখতে হবে। সে আরো বলতে থাকে এক সময় ছিল যখন তারা মঞ্চে নাটক করার পরে সবাই ওয়ান্স মোর বলতে থাকতো। সবাই তাদের নাটক অনেক বেশি পছন্দ করত আর তখন অডিয়েন্সও অনেক বেশি থাকতো, পুরো হল রুম ভরে যেত। কিন্তু এখন তো আর সেই অডিয়েন্সও নেই আর তাদের গুরুত্বও নেই। তো এই কথা বলতে গিয়ে আবার তার নিজেরও অনেক বেশি মন খারাপ হয়ে যায়। সে ওই মহিলাকে সান্ত্বনা দিচ্ছিল ঠিকই, কিন্তু নিজেও ইমোশনাল হয়ে যাচ্ছিল। যাই হোক, তো তারা সকলেই এখন আশা করে তারা তাদের এই সুরভি নাটক পরিষদ আবারও আগের মতো চালু করবে। আর তাদের চিন্তা একদিন হয়তো আবারও সেই আগের অডিয়েন্স ফিরে আসবে, পুরো হল ভর্তি হয়ে যাবে। এর মধ্যেই সেখানে অভিমন্যু নিজের পরিবারের সাথে চলে আসে। সে নাটক দলের একজন ফেমাস অ্যাক্টর ছিল। তো যখন তারা কথা বলছিল তখনই সেখানে এই নাটক দলের আর একজন ফেমাস অভিনেতা অর্থাৎ মহাদেব নাইডুও নিজের পরিবারকে নিয়ে উপস্থিত হয়। সে এসেই আরাধুলুকে অনেক বেশি ধন্যবাদ দিতে থাকে, কেননা সে নিজে থেকে এই সব কিছুর দায়িত্ব নিয়েছিল আর এই বিয়ের সবকিছুর আয়োজন করেছিল। এজন্যই তো এতদিন পর তারা সবাই আবারও একসাথে হতে পারছে। নাইডু বলতে থাকে আরাধুলু এমন ভাবে সবকিছু সেলিব্রেট করছে যেন এটা তার নিজের মেয়ের বিয়ে। তো অভিমন্যু আর নাইডু দুজনেই তার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। এখানে আমরা জানতে পারি অভিমন্যুর ছেলে কৃষ্ণার সাথেই নাইডুর মেয়ে রামার বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলে এটা নিয়ে খুব খুশি ছিল। তো ধীরে ধীরে বাকি সবাই সেখানে আসতে থাকে। পরিবেশটা আরো বেশি উৎসব মুখর হয়ে ওঠে আর দেখা যায় সবাই মিলে এখানে খুব ভালো একটা সময় কাটাতে থাকে। এত কিছুর পরও
আজ তারা সবাই খুব খুশি। তারা তো নিজেদের মধ্যেই ছোটখাটো একটা নাটকও পারফর্ম করতে থাকে। অন্যদিকে অভিমন্যু আর নাইডু চলে যায় এটা দেখার জন্য যে তাদের ছেলে মেয়েরা বিয়ের জন্য প্রস্তুত হয়েছে কিনা। তো অভিমন্যু তার ছেলেকে খুঁজতে গেলে অন্য একটা বাচ্চা ছেলে তাকে একটা চিঠি দেয়, যেটা কিনা কৃষ্ণা তাকে দিয়ে গিয়েছিল। এদিকে নাইডুর মেয়ে রামাও তার জন্য একটা চিঠি লিখে গিয়েছিল। এখানে যখন তারা দুজন দুদিকে নিজের ছেলে মেয়েদের চিঠি পড়তে থাকে, তারা তো একেবারেই শকড হয়ে যায়, কেননা এই চিঠি পড়ে তারা জানতে পারে তাদের ছেলে মেয়ে দুজনেই পালিয়ে গেছে। এই চিঠি পড়ে তো তারা খুবই টেনশনে পড়ে যায়। উভয়েই ভাবতে থাকে যে কিভাবে তারা তার বন্ধুকে মুখ দেখাবে, এমনকি নাটক দলের অন্যদেরই বা কি জবাব দিবে। তো তারা এবার সিদ্ধান্ত নেয় বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ার আগেই তারা যে করেই হোক বর আর কনেকে খুঁজে বের করবে আর এখানে এনে উপস্থিত করবে। আর এজন্যই দুই পরিবারের সদস্যরাই এবার সিদ্ধান্ত নেয় যে তারা এই বিষয়টা একে অন্যকে জানতেই দিবে না, চুপি চুপি তাদের ছেলে মেয়েকে খুঁজে বের করবে। তারা বলতে থাকে এতদিন তারা যেভাবে মঞ্চে পারফর্ম করেছে, আজ তারা একে অন্যের সামনেও পারফর্ম করবে, কেননা এটাই একমাত্র উপায় নিজের বন্ধুর কাছে সম্মান বাঁচানোর। তবে মঞ্চে নাটক করার চেয়ে রিয়েল লাইফে নাটক করা অনেক বেশি কঠিন। যাই হোক, এখানে অভিমন্যুর পরিবার ভাবছিল শুধুমাত্র তাদের ছেলেই হয়তো এই বিয়ের আসর থেকে পালিয়ে গেছে, আর নাইডুর পরিবার ভাবছিল যে শুধুমাত্র তাদের মেয়েই হয়তো বিয়ের আসর থেকে পালিয়েছে। কিন্তু আড়াল থেকে নাইডুর পরিবারের এসব কথা নারাধু নামের একটা ক্যারেক্টার শুনে ফেলে। এই নারাধুর প্রত্যেক জায়গায় বিয়ে ভেঙে ফেলার একটা বদনাম রয়েছে, সব জায়গায় গিয়েই সে একটা ঝামেলা পাকায়। তাই এবারও তো সে সিদ্ধান্ত নেয় যে সে সকলকে গিয়ে এই সব কিছু জানিয়ে দিবে যে বিয়ের কোণে পালিয়ে গেছে। এ কারণেই সে সোজা চলে যায় মণ্ডপের কাছে আর মাইক নিয়ে সকলের উদ্দেশ্যে বলতে থাকে কোণে পালিয়ে গেছে, তাই যেন সকলেই খাবার খেয়ে নিজ নিজ বাড়িতে চলে যায়। এখানে অপেক্ষা করে খামোখা কোনো লাভ নেই, এই বিয়ে হবে না। এটা শুনে তো সবার মধ্যেই একটা উত্তেজনা সৃষ্টি হয়ে যায়। আর নারাধু তো মনের খুশিতে হাসতে থাকে, কারণ বিয়ে ভাঙতে তার খুবই ভালো লাগে। আর আজও সেরকম কিছু করতে পেরে সে খুবই খুশি ছিল। তো কিছুক্ষণ পরেই নারাধু লক্ষ্য করে সে তো কথা বলছে ঠিকই, কিন্তু কেউই নেই, আর কেউই তার কথা শুনছে না, কারণ তার গলা দিয়ে তো কোনো শব্দই বের হচ্ছিল না। অর্থাৎ এতক্ষণ সে তো কল্পনা করছিল যে সকলে তার কথা শুনে অনেক বেশি উত্তেজিত হয়ে গেছে। তো সে তো এসবের কিছুই বুঝতে পারে না। তখনই সে পণ্ডিতের দিকে তাকিয়ে দেখে পণ্ডিত তার দিকে তাকিয়ে হাসছে। এসব দেখে সে একটু অবাকই হয়ে যায়। তো দৃশ্য চলে যায় কিছুক্ষণ পূর্বে। আমরা দেখি নারাধু আর পণ্ডিতের মধ্যে সবসময় একটা দা কুমড়োর সম্পর্ক ছিল, কেননা পণ্ডিত সকলের বিয়ে দেওয়ার চেষ্টা করত আর এই নারাধু সেই বিয়ে ভাঙার চেষ্টা করত। আর এ কারণেই সে এখানে এসেই পণ্ডিতকে কাবু করার জন্য তাকে একটা ড্রিঙ্কস পাঠিয়েছিল, যেখানে সে কিছু একটা মিশিয়ে দেয়, যেটা খেলে পণ্ডিতের গলার স্বর কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে আর সে বিয়ের মন্ত্রও পড়তে পারবে না। কিন্তু পণ্ডিত তো এটা আগেই বুঝতে পেরে যায়, তাই সে এবার নিজের লোকেদের দিয়ে সেই ড্রিঙ্কস পরিবর্তন করে নেয় আর সে নারাধুকেই সেই ড্রিঙ্কস পাঠিয়ে দেয়। আর সেটা খেয়েই নারাধুর এখন এই অবস্থা। তো এবার নারাধু এই সব কিছু বুঝতে পারে, পণ্ডিতের সব চাল ধরতে পারে। তাই সে দ্রুত পণ্ডিতের কাছে যায় আর ইশারায় বলতে থাকে কোণে পালিয়ে গেছে। পণ্ডিত তো ভাবে নারাধু তাকে বিয়ে থামিয়ে দেওয়ার কথা বলছে, তাই এবার সে তাকে একটা থাপ্পড়ি বসিয়ে দেয় আর সেখান থেকে নামিয়ে দেয়। এরপর নারাধু চলে আসে অভিমন্যুর পরিবারের সামনে। সেখানেও সে ইশারায় পালিয়ে যাওয়ার কথা বলতে থাকে। এতে অভিমন্যুর পরিবার তো ভাবতে থাকে নারাধু হয়তো জেনে গিয়েছে যে কৃষ্ণা পালিয়ে গেছে, তাই তারাও তাকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয় যাতে এসব জানাজানি না হয়। এরপর সে নাইডুর পরিবারের সামনে চলে যায়। সে তখন তাদেরকে ইশারা করে বলতে থাকে সে আড়াল থেকে সবকিছু শুনে নিয়েছে আর জেনে গেছে রামা পালিয়ে গেছে। নাইডুর পরিবারও তো এটা শুনে তাকে একটা থাপ্পড় মেরে দেয় আর সেখান থেকেই ভাগিয়ে দেয়, কারণ তারা কোনোভাবেই চাইছিল না যে এই বিয়েটা ভেঙে যাক। তো এরপর আমরা দেখি দুই পরিবারই খুব স্বাভাবিক থাকার চেষ্টা করছে, যেন কিছুই হয়নি। অন্যদিকে আমরা দেখি অভিমন্যু বলছে
যে যে করেই হোক এই বিয়ে হয়েই ছাড়বে, কোনো কিছুই এই বিয়েকে থামাতে পারবে না। দৃশ্য চলে আসে বর্তমানে। কৃষ্ণা এরপর তার বিয়ের ঘটনার কয়েক মাস আগের কাহিনী বলতে শুরু করে, যেখানে সে একদিন একটা মঞ্চ নাটক দেখতে গিয়েছিল। সেখানে সে অনেক বেশি এনজয় করে। আর এখানে আমরা জানতে পারি কৃষ্ণা ভালোবাসা বা বিয়েতে কিছুটা ভয়ই পেত, কেননা তার ধারণা বিয়ের কয়েক মাস পরেই স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া শুরু হয়ে যায় আর ভালোবাসার কোনো কিছুই অবশিষ্ট থাকে না। এ কারণেই সে বিয়ে ভালোবাসায় বেশ ভয় পেত। তো এই নাটক শেষ হওয়ার পর কৃষ্ণা নিজের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরপরই তো তার মা তাকে অনেক বেশি বকাবকি করতে থাকে, কেননা কৃষ্ণা কোনো কাজ করত না, সারাদিন কেবল ঘুরে বেড়াতো আর এসব নাটক দেখে বেড়াতো। তো তার মা বলতে থাকে তার ভাগ্যটাই খারাপ যে সেই নাটকের ফ্যামিলিতে এসে পড়েছে, যেখানে অন্যরা তো সবাই ওই নাটক নিয়েই পড়ে থাকে আর তার ছেলে তো কোনো কাজেরই না, অকর্মার ঢেকি একটা, সারা দিন শুধু টই টই করে ঘুরে বেড়ানো। মূলত সে নিজের ছেলের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, এ কারণেই সে এসব বলতো। তো একজন মা হয়ে এমন চিন্তা করাটা তো খুবই স্বাভাবিক। যাই হোক, তো এরপর কৃষ্ণা তার বাবার কাছে চলে যায়। তার বাবা তখন তার স্পেশাল রুমে বসে নাটকের সমস্ত কস্টিউমগুলো ক্লিন করছিল। কৃষ্ণা যখন তার বাবার কাছে যায় তখন সেও তাকে বলতে থাকে যে কৃষ্ণা যেন কোনো একটা কাজ করে, এভাবে যেন বখাটেদের মতো ঘুরে না বেড়ায়, কারণ এভাবে চলতে থাকলে সে ভবিষ্যতে কিছুই করতে পারবে না। সে আরো বলতে থাকে সে মারা গেলে তখন কৃষ্ণা কি করবে, কি করে খাবে সে, তাকে তো রাস্তায় পড়তে হবে, তাই এবার যেন সে অন্তত কিছু একটা করে। এরপর সে বলে গতরাতে কিছু লোক কৃষ্ণাকে খুঁজতে এসেছিল। কৃষ্ণা তখন জিজ্ঞেস করে তারা কি তাকে নাটকের রোলের জন্য খুঁজতে এসেছিল। জবাবে তার বাবা বলে তার নাটকের রোলের জন্য নয়, বরং অন্য কারণে কৃষ্ণাকে তারা খুঁজে বেড়াচ্ছিল। সে আরো বলে যে সে জেনে গিয়েছে কৃষ্ণা কি সব করে বেড়াচ্ছে, কেননা সেই লোকগুলো তাকে জানিয়েছে কৃষ্ণা তাদেরকে যে 2 লাখ টাকা দিয়েছিল সেগুলো সবই ছিল নকল টাকা, তার মানে সেই সব নকল টাকা সাপ্লাই দিচ্ছে। তো এরপর সে কৃষ্ণাকে জিজ্ঞেস করে সে আসল টাকাগুলো কি করেছে। কৃষ্ণা জানায় সে সেগুলো একটা নাটকের দলে দিয়ে দিয়েছে। এই কথা শুনেই তো তার বাবা বলতে থাকে এমনিতেই তারা অনেক কষ্টের জীবনযাপন করছে, আর এখন কৃষ্ণা যেন কোনো উল্টোপাল্টা কাজ করে না বেড়ায়, তাহলে তাদের ঝামেলা আরো বাড়বে। এমনিতেই তো সে মঞ্চে উঠে কোনো নাটক পারফরমেন্সও করতে পারে না, তাই যেন এসব 2 নাম্বারই কাজ না করে বেড়ায়। অন্যদিকে আমরা নাইডুকে দেখি যে কিনা নিজের লোকেদের নিয়ে ড্রামা প্র্যাকটিস করছিল। আর এখানে এন্ট্রি হয় গল্পের হিরোইন রামার। রামা তখন ঘুমাচ্ছিল, কিন্তু তার বাবার এসব নাটক রিহার্সেলের আওয়াজে সে ঠিকভাবে ঘুমাতেই পারছিল না। তাই রামা উঠে এসে খুবই বিরক্ত হয়ে বলতে থাকে তারা কেউ কি এসব আজে বাজে কাজ ছাড়া অন্য কোনো ভালো কাজ করার জন্য খুঁজে পায় না, সব সময় এসব ফালতু জিনিস নিয়ে পড়ে থাকা। তখন তার বাবা তাকে বলতে থাকে রামা কেন তার আর্ট আর আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলছে না। তারা যেই কাজটা করে এটা তাদের ঐতিহ্য, যেটা প্রায় বিলুপ্তের পথে। তারাই এখনো এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে আর এটাকে আরো সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। সে আরো বলে রামার যদি তাদের রিহার্সেলের শব্দে ঘুমাতে সমস্যা হয় তবে তো সে বাইরে গিয়ে নিম গাছের নিচে প্রকৃতির মাঝে ঘুমাতে পারে। এই কথা শুনে তো রামা আরো বেশি বিরক্ত হয়। সে রাগ করে সেখান থেকেই চলে যায়। তার মাও তার বাবাকে এসবের জন্য বেশ কিছুক্ষণ বকাবকিও করে। তো পরের দৃশ্যে আমরা একটা মন্দির দেখতে পাই যেখানে রামা পুজো করতে গিয়েছিল। কৃষ্ণাও নিজের মাকে নিয়ে সেই মন্দিরে এসেছিল। তো এই ভিড়ের মধ্যেই দেখা যায় কৃষ্ণা রামাকে দেখার চেষ্টা করে, কিন্তু সে তাকে ভালোভাবে দেখতেই পায় না। তো দৃশ্য এখানেই কাট হয়। পরের দৃশ্যে আমরা কৃষ্ণার বাবাকে দেখতে পাই যে কিনা তার দলের লোকেদের সামনে নাটকের প্র্যাকটিস করছিল। সকলেই তো তার অ্যাক্টিং এর অনেক বেশি প্রশংসা করতে থাকে। পরের দৃশ্যে আমরা সুরাবি নাট্য পরিষদের দৃশ্য দেখতে পাই যেখানে আর্টিস্টরা নাটকের প্রস্তুতি নিচ্ছিল। এখানে তারা রাম আর রাবণের একটা কাহিনী পারফর্ম করে, কিন্তু আমরা দেখতে পাই সেখানে অডিয়েন্সের সংখ্যা খুবই কম। তো এই নাটক শেষে সব আর্টিস্টরা ব্যাক স্টেজে চলে যায়। সেখানে আমরা দেখি একজন অভিনেতা যে কিনা রাবণের পার্টি অভিনয় করছিল। সে ব্যাক স্টেজে গিয়ে তার ব্যাগ থেকে কিছু একটা বের করে আর সেটা খেয়ে নেয়। এই বিষয়টা তখন অন্য একজন অভিনেতাও দেখতে পায়, আর যখন সে তার কাছে আসে তখন সেই ব্যক্তি বলতে থাকে তার তো একটা ভালো বিষ কেনারও টাকা নেই, তাই সে এটাই খেয়ে নিয়েছে। এ কথা শুনে তো
সকলেই ঘাবড়ে যায়। তাই তারা দ্রুত তাদের গুরু আরাধুলুকে ডেকে পাঠায়। এখানে সেই ব্যক্তি তার আর তার পরিবারের স্ট্রাগলের কথা বলতে থাকে। সে জানায় তারা কত বেশি কষ্টে জীবনযাপন করছে, তার ছেলে মেয়েরা ঠিকমতো একবেলা খেতেও পায় না, তার পক্ষে আর তার পরিবারের এত কষ্ট দেখা সম্ভব হচ্ছে না, তাই সে এটা করেছে। তার এসব কথা শুনে সেখানে উপস্থিত সকলেই কাঁদতে থাকে। আর তাদের দেখে আমরা বুঝতে পারি এখানে উপস্থিত সকল অভিনেতারই একই অবস্থা। এই বিলুপ্ত প্রায় সংস্কৃতি তারা ধরে রাখছে ঠিকই, কিন্তু এটা দ্বারা তারা জীবনযাপন করতে পারছে না। সেই সময় সেখানে অভিমন্যু চলে আসে। তারা সকলে মিলে সেই অভিনেতাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। আড়াল থেকে কৃষ্ণাও এসব দেখছিল। আমরা দেখতে পাই স্টেজে তখনও নাটক চলতে থাকে, আর এদিকে তারা সকলে একজন মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করতে থাকে। এই অবস্থাতেও তারা নাটক স্থগিত করে না। আমরা বুঝতে পারি তারা এই আর্টকে কতটা বেশি সম্মান করে। তো কোনোভাবে তারা সকলে মিলে সেই ব্যক্তিকে এরপর বমি করায় আর তাকে প্রাণে বাঁচিয়ে নেয়। আরাধুলু তাকে বলতে থাকে সে কেন এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল। তখন সেই ব্যক্তি বলে সে তো ভিক্ষা করতে পারে না, কারণ সে একজন আর্টিস্ট, তার একটা সম্মান আছে, সে বেঁচেও মরার মতোই আছে, আর এ কারণেই সে এই সিদ্ধান্ত নিয়েছিল। সে বলে শুধুমাত্র তার নয়, এখানে উপস্থিত সকল অভিনেতারই তার মতো অবস্থা। সে অভিমন্যুকে উদ্দেশ্য করে বলে কবে তাদের এই দুঃখ দুর্দশার গল্প চেঞ্জ হবে। অভিমন্যু অর্থাৎ কৃষ্ণার বাবাও এসব শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তাদের গুরু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর সে সেখান থেকে চলে আসে। সে কৃষ্ণাকে উদ্দেশ্য করে বলতে থাকে একজন আর্টিস্ট হয়তোবা মারা যাবে, কিন্তু একটা আর্ট কখনোই মরতে পারে না। কৃষ্ণাও এসব দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে বাড়িতে এসেও এসব কিছুই ভাবতে থাকে। এরপর সে ওই ব্যক্তির বাড়িতে যায়। সেখানে সে দেখতে পায় তাদের বাড়িতে খাওয়ার জন্য কোনো খাবার নেই। এমনকি কিছু কিছু অভিনেতা তো এই অভিনয় করে যে কয়েকটা টাকা পেত, তা তো তাদের খাবার কেনার আগেই পাওনাদারেরা তাদের থেকে ছিনিয়ে নিত। ধীরে ধীরে এই সুরাবি নাটক পরিষদ অডিয়েন্স শূন্য হতে থাকে। এখানে আমরা বুঝতে পারি কৃষ্ণা নিজেও এই আর্টকে অনেক সম্মান করত, আর এই আর্টকে বাঁচিয়ে রাখতে চাইতো, কেননা এটা ছিল তাদের পরিবারের ঐতিহ্য, সেই সাথে তাদের দেশের ঐতিহ্য। কিন্তু আর্টিস্টদের এই খারাপ অবস্থা তাকে অনেক বেশি ভাবাতো। তো এরপর আমরা কৃষ্ণাকে কোথাও একটা যেতে দেখি। সে একটা গ্রামে গিয়ে একজন বৃদ্ধের সাথে দেখা করে, যে কিনা মৃতপ্রায় অবস্থায় ছিল। তো সেই বৃদ্ধর ছেলে গিয়ে তাকে জানায় যে অভিমন্যু নায়ারের ছেলে তার সাথে দেখা করতে এসেছে। এই কথা শুনে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তার ছেলেকে একটা বই দিতে বলে। তো সে ওই বইটা কৃষ্ণাকে দেয় আর বলে তার জীবনের শেষ ইচ্ছা মারা যাওয়ার আগে শেষবারের মতো সুরাবি নাটক পরিষদের দাগ সায়াগনাম নামক নাটকটা আর একবার দেখা। এরপর কৃষ্ণাকে আমরা একটা সোলো ট্রিপে যেতে দেখি। সে যেখানে গিয়েছিল সেখানে আমরা রামাকেও দেখতে পাই। সেও সেখানে ট্রিপে গিয়েছিল, তবে একা নয়, তার বন্ধুদের সাথে। তো রামাদের ক্যাম্প থেকে কিছুটা দূরেই কৃষ্ণা নিজের ক্যাম্পটা করেছিল। দূর থেকে রামাও এই বিষয়টা লক্ষ্য করে, আর সে কৃষ্ণাকে দেখে ভাবতে থাকে সে কতটা শান্তিতে নিজের জীবনটা উপভোগ করছে। এর মধ্যেই রামার বস তাকে ফোন করে আর বলে সে যেন তার নেক্সট প্রজেক্টটা খুব দ্রুত কমপ্লিট করে ফেলে, কেননা এর উপরেই তার প্রমোশন নির্ভর করছে। এখানে আমরা জানতে পারি রামার নেক্সট প্রজেক্টটা ছিল থিয়েটার ইভেন্টের উপর। এদিকে কৃষ্ণা একা একাই গডের সাথে কথা বলতে থাকে। সে বলে কবে তার জীবনে তার লাইফ পার্টনার আসবে, আর সে কিভাবেই বা তাকে চিনবে। তো এরপর সে বলে আগামীকাল সে মন্দিরে যাবে, তখনই যেন সে তার জীবনসঙ্গীর সাথে তাকে দেখা করিয়ে দেয়, তাহলেই সে বুঝতে পারবে। তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই তারা সকলেই গ্রামের একটা অনুষ্ঠান দেখতে যায়, যেখানে সবাই সবাইকে রং মাখাচ্ছিল। তো রামা আর কৃষ্ণা দুজনেই রং মাখার হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছিল। এই সময়ই রামা আর কৃষ্ণা একে অপরের পাশ দিয়ে দৌড়ে চলে যায়, কিন্তু কৃষ্ণা রামার ফেস দেখতে পায় না, কেননা তার পাশ দিয়ে দৌড়ে যাওয়ার সময় রামা কৃষ্ণার হাতে থাকা একটা মুখোশ ছিনিয়ে নিয়েছিল আর নিজের মুখের উপরে ধরে রেখেছিল, যাতে তাকে কেউ চিনতে না পারে আর মুখে কেউ রং দিতে না পারে। যাই হোক, তো এরপরই তারা পাহাড়ের পাশে একটা নদীর ধারে চলে যায়, যেখানে গিয়ে কৃষ্ণা চিৎকার করে বলতে থাকে যে তার মাস্ক ছিনিয়ে নিয়েছে সে যেন তার সামনে আসে আর নিজের ফেস দেখায়।
কৃষ্ণার কথা তখন ইকো হয়ে রামার কাছে চলে যায়, তাই সেও চিৎকার করে কৃষ্ণার উদ্দেশ্যে বলতে থাকে সে কেন তার সামনে আসবে। তখন কৃষ্ণা বলে ভগবান শিব তাকে ইশারা করে জানিয়েছে যে সেই তার জীবন সঙ্গী। এরপর সে রামাকে চিৎকার করে প্রপোজও করে। রামা তো এতে পুরোই শকড হয়ে যায়। সে বলতে থাকে কোনো মেয়েই এই ধরনের প্রপোজাল একসেপ্ট করবে না। কৃষ্ণা যেন এমন কিছু করে যাতে সে ইমপ্রেস হয়ে যায়। এ কথা শুনে কৃষ্ণা গিয়ে অনেকগুলো রং নিয়ে আসে আর পাহাড়ের উপর থেকে সেগুলো ছুটতে থাকে আর অনেক স্পেশাল ভাবে তাকে প্রপোজও করে। রামা তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে দূর থেকে কৃষ্ণাকে দেখতে পায়। সে তখন তাকে পাহাড় থেকে নেমে আসতে বলে। কৃষ্ণাও তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর যখন সে দৌড়ে পাহাড় থেকে নামছিল তখনই একটা গাছের ডালের সাথে ধাক্কা লেগে সে মাটিতে পড়ে যায় আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে রামা তো নদীর ধারে বসেই তার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আমরা কৃষ্ণার বাবাকে দেখতে পাই যে কিনা কীর্তন গান করছিল। তখনই সে তার বাড়ির পাশে একটা ছেলেকে দেখে যে নতুন জবে জয়েন করতে যাচ্ছিল। তো সেই ছেলেটা কৃষ্ণার বাবার থেকে আশীর্বাদ চায়, সেই সাথে তাকে এটাও জানায় যে কৃষ্ণা চাইলে সেখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। এ কথা শুনে তো কৃষ্ণার বাবা তখনই তাকে ফোন করতে থাকে, কিন্তু কৃষ্ণা তো তার ফোনই রিসিভ করে না, কেননা সে তো অজ্ঞান হয়েই পড়েছিল। তো কিছুক্ষণ পরই কৃষ্ণার জ্ঞান ফিরে আসে। এদিকে রামা তো তখনও নদীর ধারে বসে কৃষ্ণার জন্যই অপেক্ষা করছিল, কিন্তু সেই সময় তার বন্ধুরা তাকে ডাকতে আসে, কেননা এখন তাদেরকে ফিরতে হবে। রামা তবুও আরো কিছুক্ষণ অপেক্ষা করে কৃষ্ণার জন্য। আর একটা সময় সে সেখান থেকে চলে যায়। আর রামা চলে যাওয়ার কিছুক্ষণ পরই কৃষ্ণা দৌড়ে সেখানে আসে, কিন্তু সে সেখানে রামাকে আর খুঁজে পায় না। তো পরদিন রামা যখন তার নৌকার দিকে যাচ্ছিল তখন কয়েকটা বখাটে রাস্তায় তাকে বিরক্ত করে। রামা তখন কোনোভাবে তাদের হাত থেকে পালিয়ে নৌকাতে চলে আসে। সেই বখাটেগুলো তখন তার পিছু করতে করতে নৌকায় চলে যায়। সেই নৌকাতে আমরা তখন কৃষ্ণাকেও দেখতে পাই। কৃষ্ণা তখন নিজের ফোনে ছবি তুলছিল। তো যখন সে তার ফোনের ছবিগুলো চেক করতে থাকে তখন সে সেখানে রামাকে দেখতে পায়। যদিও সে রামাকে চিনতো না, কিন্তু রামার ব্যাগে লাগানো কৃষ্ণার সেই মাস্কটা দেখে সে রামাকে চিনতে পেরে যায় যে এটাই সেই মেয়ে যে তার মাস্ক নিয়ে চলে গিয়েছিল। তাই সে দ্রুত নৌকার উপরের তলায় উঠে যায়। সেই বখাটেগুলো তখন রামাকে ঘেরাও করে ফেলে। এটা দেখেই তো কৃষ্ণা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন বেশ ভালো একটা ফাইট হয়। কৃষ্ণা তাদের সবাইকে তো হারিয়ে দেয়, কিন্তু এই সময় সে নিজেও মাথায় অনেক বেশি আঘাত পায় আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। রামা তখন কিছু লোকের সাহায্যে কৃষ্ণাকে একটা ছোট নৌকাতে উঠিয়ে হসপিটালে নিয়ে আসে। আর যখন কৃষ্ণার জ্ঞান ফেরে তখন তার বাবা তাকে ফোন করে। তার বাবা তো ফোন করেই তাকে অনেক বকাঝকা করতে থাকে, কারণ সে অনেকবার তাকে কল করেছে, সে রিসিভই করেনি। তাই সে কৃষ্ণাকে বলে যে সে যেন আজকের মধ্যেই বাড়ি ফিরে আসে। তো পরের দৃশ্যে আমরা কৃষ্ণাকে বাড়ি ফিরে আসতে দেখি। যখন সে বাড়ি ফিরে আসে তখন তার বাবা তো তার উপর অনেক বেশি রেগে যায়। সে তাকে বলতে থাকে সে কৃষ্ণাকে ফোন করেছিল, কেননা সে অনেক ভালো একটা চাকরির খোঁজ পেয়েছিল। কিন্তু কৃষ্ণার তো এদিকে কোনো খেয়ালই ছিল না। সে আরো বলে ধীরে ধীরে থিয়েটারে অডিয়েন্স কমে যাচ্ছে, ভবিষ্যতে তারা কি করবে এটাও তারা জানে না। কিন্তু কৃষ্ণার তো সেদিকেও কোনো খেয়াল নেই। এরপর সে কৃষ্ণার ব্যাগ বের করে দিয়ে বলতে থাকে কৃষ্ণা যেন বাড়ি থেকে চলে যায় আর 1 সপ্তাহের মধ্যে কোনো একটা চাকরির ব্যবস্থা করে তবেই বাড়িতে ফিরে আসে, তার আগে নয়। আর যদি সে 1 সপ্তাহের মধ্যে কোনো চাকরির ব্যবস্থা করতে না পারে তবে সে ভেবে নিবে যে তার কোনো ছেলে নেই। এই কথা বলেই কৃষ্ণার বাবা তার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। কৃষ্ণা তো তার বাবার এই আচরণে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু এদিকে আমরা দেখতে পাই তার বাবা তো এতক্ষণ অ্যাক্টিং করছিল যাতে করে কৃষ্ণা কোনো একটা কাজে লেগে যায়। কিন্তু তখনই কৃষ্ণার মা দ্রুত বাড়ি থেকে বেরোয় আর তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তো কৃষ্ণা নিজের বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিল। রাতে সে একটা জায়গায় বসে ড্রিঙ্ক করতে থাকে। সেখানে আভি নামের আরো একজন ব্যক্তি তার সাথে বসে ড্রিঙ্ক করছিল। এখানে আভি কৃষ্ণাকে জিজ্ঞেস করে সে তো ড্রিঙ্ক কেন করছে, সমস্যা কি? জবাবে কৃষ্ণা তার বাবা তাকে কি বলেছে সেই সব কিছু বলতে থাকে। এ কারণেই কষ্টে সে ড্রিঙ্ক করছে। তখন আভি তাকে বলে সে তার অফিসে কৃষ্ণার একটা জবের ব্যবস্থা করে দিতে পারবে, তাও কোনো ইন্টারভিউ ছাড়া, কিন্তু এজন্য প্রথমে কৃষ্ণাকে তার একটা কাজ করে দিতে হবে। এটা শুনেই তো কৃষ্ণা এক কথায় রাজি হয়ে যায় আর জিজ্ঞেস করে তার কি কাজ করতে হবে। তখন আভি জানায় আগামীকাল তার বিয়ে, কিন্তু সে অন্য একটা মেয়েকে ভালোবাসে। তাদের 2 পরিবারের সকলেই এটা জানে, কিন্তু তারা তাদের বিয়ে না দিয়ে
অন্য কারো সাথে দুজনের বিয়ে দিয়ে দিচ্ছে। আভি আরো জানায় তার অফিসের HR বস সহ সকলেই রাজি তাকে সাহায্য করার জন্য। আর কৃষ্ণাও যেন কোন একটা ফাটাফাটি প্ল্যান বের করে আর তাদের দুজনের বিয়েটা ভেঙে দেয়। তো এরপর দেখা যায় আভি তার অফিসের HR কে ফোন করে আর তাকে বলতে থাকে তার এক বন্ধু মারাত্মক একটা প্ল্যান বের করে ফেলেছে। এরপর সে কৃষ্ণাকে ফোনটা দিয়ে দেয় কথা বলার জন্য। এখানে আমরা দেখতে পাই আভির সেই বস অন্য কেউ নয় বরং রামা ছিল। তো কৃষ্ণা রামাকে তার প্ল্যান সম্পর্কে বলতে থাকে। রামারও তার এই প্ল্যানটা অনেক বেশি পছন্দ হয়। পরের দৃশ্যে আমরা আভি আর কৃষ্ণাকে দৌড়াতে দেখি, যেখানে তাদের পেছনে অনেক লোক পড়েছিল। মূলত কৃষ্ণা আভিকে নিয়ে তার বিয়ে থেকে পালাচ্ছিল। সেখানে সেই লোকদের সাথে তার বেশ ফাইট হয়। ফাইনালি সে আভিকে নিয়ে কোনোভাবে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপরই তারা স্টেশনে চলে যায়, কেননা কৃষ্ণা রামাকে বলেছিল আভির গার্লফ্রেন্ডকে নিয়ে সে স্টেশনেই আসতে। আর তাদের নেক্সট প্ল্যান ছিল সেই স্টেশন থেকে ট্রেনে করে এখান থেকে পালিয়ে যাওয়া। এদিকে রামাও কোনোভাবে আভির গার্লফ্রেন্ডকে নিয়ে স্টেশনে পৌঁছে যায়। ঠিক তখনই পেছন থেকে একজন লোক রামার গলায় ছুরি ধরে। এই সময় আভি আর কৃষ্ণাও সেখানে পৌঁছায়। আভি দূর থেকে এটা দেখতে পেয়ে কৃষ্ণাকে দ্রুত কিছু একটা করতে বলে, নাহলে বিপদ হয়ে যাবে। কৃষ্ণা তখন একটা মুখোশ পরে নেয় আর সেই লোকেদের সাথে ফাইট করতে শুরু করে আর রামাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। রামা তো এটা দেখে খুব খুশি হয় আর তাকে ধন্যবাদ দিতে থাকে, কিন্তু কৃষ্ণা বলে তার ধন্যবাদের প্রয়োজন নেই, তার একটা জবের প্রয়োজন। আর যখন কৃষ্ণা নিজের মুখোশ খুলে ফেলে তখন তাকে দেখে তো রামা অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা কৃষ্ণের আগেও একবার নৌকাতে তাকে বাঁচিয়েছিল। যদিও কৃষ্ণা তাকে চিনতে পারে না, কেননা সে তো রামাকে ভালোভাবে দেখেইনি, শুধু ওই ছবিতে একটু যা দেখেছিল। তো পরের দৃশ্যে আমরা তাদের সকলকে ট্রেনের ভেতর দেখতে পাই, যেখানে কৃষ্ণা আর আভি দুজনেই রামার কাছে রিকোয়েস্ট করতে থাকে কৃষ্ণার একটা জবের জন্য। ফাইনালি রামাও তার নতুন প্রজেক্টের কাজের জন্য কৃষ্ণাকে তার টিমে জয়েন করিয়ে নেয়। এরপর কৃষ্ণা খুব স্টাইলের সাথে তার বাড়িতে এন্ট্রি নেয়। সে সকলকে তার জবের ব্যাপারে জানায়। সবাই তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন কৃষ্ণার অফিসের প্রথম দিন ছিল। সে তো খুশি মনে অফিসে চলে যায়, যেখানে রামা তাকে সব কাজ বুঝিয়ে দিতে থাকে। এরপর অফিসে তাদের নিউ প্রজেক্ট নিয়ে একটা মিটিং হয়। এখানে ডিরেক্টর তাদের জানায় তাদের এই প্রজেক্টের নাম রিল লাইফ থিয়েটার প্রজেক্ট। তারা এই প্রজেক্টটা স্ট্যাবলিশ করতে যাচ্ছে সব আর্ট আর আর্টিস্টদের জন্য। সে রামাকে এই প্রজেক্টের ইনচার্জ হিসেবে সিলেক্ট করে আর কৃষ্ণাকে রামার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সিলেক্ট করে। তো এই অফিসেই আবার দেখা যায় শুরু থেকে একটা মেয়ে কৃষ্ণার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণা তো মোটেও তাকে পছন্দ করত না। সে তাকে পাত্তাই দিত না। সে তো মনে মনে রামাকেই পছন্দ করত। আর এটা আমরা তাকে দেখে বেশ ভালোভাবেই বুঝতে পারি। সে তো রামাকে ইমপ্রেস করার জন্য বিভিন্নভাবে ট্রাই করতে থাকে। যদিও রামা সেসবে পাত্তাই দিত না, কিন্তু সে নিজেও মনে মনে কৃষ্ণার এসব কাজ অনেক বেশি পছন্দ করত। তো একদিন অফিস শেষে রামা কৃষ্ণাকে বলে তাকে বাড়িতে ড্রপ করে দেওয়ার জন্য। কৃষ্ণাও রামাকে বাড়িতে ড্রপ করে দেয়। রামার বাবাও এটা দেখতে পায়। এদিকে গুরুজি আরাধুলু কৃষ্ণা আর রামার বাবাকে একত্র করে আর বলে যেহেতু তাদের দুজনেরই ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত, তাহলে তারা নিজেদের এই বন্ধুত্বের সম্পর্ক কেন আরো মজবুত করে নিচ্ছে না। অর্থাৎ এখানে সে অভিমান্যু আর নাইডুকে নিজেদের ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার ব্যাপারে বলছিল। তাদের দুজনেরই তো এই প্রস্তাবটা অনেক বেশি ভালো লাগে। তারা দুজনেই এতে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা তাদের অফিসের দৃশ্য দেখতে পাই, যেখানে তাদের বস অফিসে এসে সকলের উপর অনেক বেশি রাগ দেখাতে থাকে। সে রামাকে অনেক কথা শোনাতে থাকে, কারণ সে কৃষ্ণাকে কোনো পরীক্ষা না করেই জব দিয়ে দিয়েছে। কেননা গতকাল কৃষ্ণা সিংহানিয়া গ্রুপে তাদের প্রজেক্ট ফাইল পাঠাতে গিয়ে সেটা না পাঠিয়ে নিজের একটা পার্সোনাল ফাইল পাঠিয়ে দিয়েছিল। তো বস সবকিছুর জন্য রামাকেই দোষারোপ করতে থাকে, কেননা সেই তো কৃষ্ণাকে এই জবটা দিয়েছিল। রামার তো এতে অনেক বেশি ফেস লস হয় অফিসের সকলের সামনে। সে বসকে সরিও বলে। এরপর অনেক বেশি অপমানিত বোধ করে নিজের রুমে এসে কাঁদতে থাকে। কৃষ্ণাও তখন তাকে এসে সরি বলে, কারণ তার ভুলের জন্য রামাকেই কথা শুনতে হয়েছে। তো এইখানে রামা কৃষ্ণাকে অবাক করে দিয়ে জানায় যে সেই ওই মেয়ে যার জন্য রামা পাহাড়ের উপর থেকে ঝর্ণাতে রং ছড়িয়েছিল। সেও আসলে কোনোভাবে জেনে গিয়েছিল যে কৃষ্ণাই এই সব করেছে। কৃষ্ণাও তো এতে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর রামা তাকে এটাও জানায় সে দুইবার তার জীবন বাঁচিয়েছে। সে কৃষ্ণাকে ফুল দিয়ে আই লাভ ইউ বলে। এরপর সে বলে কৃষ্ণা একজন লাভার হিসেবে তাকে অনেকবার ইমপ্রেস করেছে, কিন্তু একজন ব্যক্তি হিসেবে সে কখনোই তাকে ইমপ্রেস করতে পারবে না। আর
এই কারণে রামা কৃষ্ণাকে ঘৃণা করে। সে এটাও বলে এতদিন ধরে গড়ে তোলা তার সমস্ত সম্মান আজ শুধুমাত্র কৃষ্ণার কারণে নষ্ট হয়ে গেছে। কথা বলেই রামা তার দেয়া ফুলগুলো কৃষ্ণার থেকে আবারও কেড়ে নেয় আর সেখান থেকে চলে যায়। আর কৃষ্ণা তো রামার এই সব কিছুতে অনেক বেশি কষ্ট পায়। তো রামা যখন সেখান থেকে বের হয়ে যায় তখন তার বাবা তাকে ফোন করে। এদিকে কৃষ্ণার বাবাও তাকে ফোন করে। তারা দুজনেই তাদেরকে জানায় যে তারা তাদের বিয়ে ঠিক করে ফেলেছে আর যদি তারা রাজি হয় তবে আগামী সপ্তাহেই তারা এই বিয়ের আয়োজন করতে চায়। একে তো তারা দুজনেই মেন্টালি ডিস্টার্বড ছিল, তার উপরে একে অন্যের প্রতি অনেক বেশি রেগেছিল। তাই তারা তখনই এই বিয়েতে রাজি হয়ে যায়। এমনকি যখন তাদের বাবারা তাদের ছবি পাঠানোর ব্যাপারে বলে তারা জানিয়ে দেয় তাদের দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে তো তারা কেউই বুঝতে পারে না যে তাদের বাবারা তাদের দুজনকেই একে অপরের সাথে বিয়ে দিতে যাচ্ছে। যাই হোক, এরপরই দৃশ্য চলে আসে বর্তমানে, যেখানে কৃষ্ণা নিজের বিয়ে থেকে পালিয়ে গিয়ে তার এই সব কাহিনী একজন বৃদ্ধ ব্যক্তিকে বলছিল। এদিকে রামা বিয়ে থেকে পালিয়ে গিয়ে তার বন্ধুদের এইসব কাহিনী বলতে থাকে। অন্যদিকে রামা আর কৃষ্ণা দুজনের পরিবারই তখনও তাদের পালিয়ে যাওয়ার বিষয়টা লুকানোর চেষ্টা করে যায়। যখন অভিমন্যু আর নাইডু একসাথে হয় তখন নাইডু হঠাৎই সেখানে পড়ে যায়। সকলে তো এটা দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। তাই তারা দ্রুত নাইডুকে একটা ঘরে নিয়ে আসে, তার রেস্টের ব্যবস্থা করে। তার পরিবারের সকলেই তো তার এই অবস্থা দেখে অনেক কান্নাকাটি করছিল। তখনই নাইডু এক লাফে উঠে বসে আর বলতে থাকে সে এতক্ষণ নাটক করছিল যাতে করে রামাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তার পালিয়ে যাওয়ার বিষয়টা তারা ভালোভাবে লুকিয়ে রাখতে পারে। তো এরপর আবার আমরা রামা আর কৃষ্ণাকে দেখতে পাই, যারা কিনা নিজের লাভ স্টোরির ব্যাপারে কথা বলছিল। এখানে আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখতে পাই যখন তারা বিয়েতে রাজি হয়েছিল, এরপর তাদের বাবারা তাদের সাথে এ ব্যাপারে কথা বলতে এসেছিল। যেখানে তারা জিজ্ঞেস করেছিল সত্যি কি তারা এই বিয়েতে রাজি, তখন তারা দুজনে এই ব্যাপারে হ্যাঁ জানিয়েছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। না চাইতেও রামা আর কৃষ্ণার বারবার একে অন্যের সাথে দেখা হয়ে যেত। তো একদিন যখন রামা অফিসে গিয়ে পৌঁছায় তখন সকলেই তাকে কংগ্রেচুলেট করতে থাকে। সেই সময় বস তাকে জানায় তার প্রজেক্ট আইডিয়াটা সিংহানিয়া কোম্পানির অনেক বেশি পছন্দ হয়েছে। সে আরো জানায় তারা সন্ধ্যায় একটা সাকসেস পার্টির আয়োজন করেছে। তো কিছুক্ষণ পরেই রামা বুঝতে পারে এই সব কিছু কৃষ্ণাই করেছে। সে বেশ অবাক হয়। কৃষ্ণা তখন তাকে বলতে থাকে রামা আজকে সন্ধ্যার পার্টিতে আসবে কিনা। রামা জানায় সে আসতে পারবে না, বরং সে কিছুদিনের জন্য অফিস থেকে লিভ নিবে। এর কারণ জিজ্ঞেস করলে ফাইনালি রামা নিজের বিয়ের কথা কৃষ্ণাকে জানায়। কৃষ্ণা তো এটা শুনে অনেক বেশি শকড হয়ে যায়। সে রামাকে বলতে থাকে যেন সে বিয়েটা না করে, কিন্তু রামা তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা রামাকে নিজের পরিবারের সাথে বিয়ের শপিং করতে দেখি। কৃষ্ণাও তার পরিবারের সাথে শপিং করতে সেখানেই আসছিল। তখনই আভি কৃষ্ণাকে ফোন করে আর জানায় তার বউয়ের ভাই নিজের লোকেদের নিয়ে তার বাড়িতে এসে তাকে পেটাচ্ছে, তাই কৃষ্ণা যেন দ্রুত সেখানে চলে আসে। এ কথা শুনে কৃষ্ণা তখনই আভির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আনুষা রামাকে ফোন করে এই ব্যাপারে জানায়। রামাও দ্রুত বেরিয়ে পড়ে। তো সেখানে গিয়েই তো কৃষ্ণা সকলকে পিটিয়ে তাদের অবস্থা খারাপ করে দেয়। এরপর সে আনুষার ভাইকে বুঝিয়ে বলে যে তার বোন আভির সাথে খুশি থাকবে বলেই বিয়ে থেকে পালিয়ে এসেছিল, আর ভাই হিসেবে তো নিজের বোনকে হ্যাপি রাখাটাই তার সব থেকে বড় দায়িত্ব। তাই তার উচিত আভি আর আনুষার সম্পর্কটাকে মেনে নেয়া, কেননা তার এসব কাজে তার বোনই সব থেকে বেশি কষ্ট পাচ্ছে। এর মধ্যেই রামাও সেখানে চলে আসে। সে কৃষ্ণার বলা সব কথা শুনতে পায়। আনুষার ভাইও তখন নিজের ভুলটা বুঝতে পারে। সে তাদের সকলের কাছে এরপর ক্ষমা চায়। আনুষাও তো তখন কৃষ্ণার অনেক বেশি প্রশংসা করতে থাকে, আর এই সব রামার মনেও বেশ ভালো ইফেক্ট ফেলে। এদিকে কৃষ্ণার অফিস থেকে তার বাবাকে ফোন করা হয়। সে তাকে জিজ্ঞেস করে সে কি ফেমাস দাগসায়াগনাম নাটকের অ্যাক্টর অভিমন্যু। জবাবে সে হ্যাঁ বলে। তখন ডিরেক্টর তাকে জানায় তারা এসব অ্যাক্ট আর অ্যাক্টরদের নিয়ে একটা প্রজেক্টে কাজ করছে, আর এ কারণে তারা চায় সুরভির নাট্য পরিষদ যেন তাদের এই বিখ্যাত নাটকটা মঞ্চে প্রেজেন্ট করে। এ কথা শুনে তো কৃষ্ণার বাবা অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা এতদিন পর সে আবারও শিবার মতো সেজে তার সেই বিখ্যাত নাটকটায় অভিনয় করবে। এখানে সে এটাও জানতে পারে কৃষ্ণাই এই সব কিছুর ব্যবস্থা করেছিল। এটা জানার পর তো সে আরো বেশি খুশি হয়ে যায়। এরপর সে সকলকে এই বিষয়ে জানায়। সবাই এটা শোনার পরে অনেক খুশি হয়। অন্যদিকে কৃষ্ণার অফিসের সকলেই এই নাটকটা দেখার জন্য বেশ এক্সাইটেড ছিল। তো পরদিন সন্ধ্যায় তারা এই নাটকের আয়োজন করে।
সেখানে সুরাভি নাট্য পরিষদের ডার্ক সায়াগনাম নাটকের সকল অ্যাক্টররা তৈরি হয়ে নিচ্ছিল নিজেদের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার জন্য। এখানে আমরা দেখতে পারি তাদের সেই নাটকের লিড অ্যাক্ট্রেস বর্তমানে অনেক বড় একজন আর্টিস্ট হিসেবে ফিল্মে কাজ করে, সেও এখানে অ্যাক্টিং করতে এসেছিল, কেননা তারা সকলেই ইমোশনালি এই নাটকের সাথে কানেক্টেড ছিল। তো আমরা দেখতে পাই তাদের এই অনুষ্ঠানে সিংহানিয়া গ্রুপের প্রেসিডেন্ট আর তার ছেলেও উপস্থিত হয়। তার ছেলে তো এতে মোটেও ইন্টারেস্টেড ছিল না, কিন্তু তার বাবা তাকে ধমক দিয়ে সেখানেই বসিয়ে রাখে। তো দেখা যায় কিছুক্ষণ পরেই রামা আর কৃষ্ণা এসে এই নাটকের ওপেনিং এর ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করে। এরপর তাদের সেই বিখ্যাত নাটক শুরু হয়ে যায়। সকলেই তো তাদের অভিনয় দেখে খুব হাততালি দিতে থাকে, সবার তো খুবই পছন্দ হয় তাদের এই নাটক। তো কিছুক্ষণের মধ্যেই সিংহানিয়া গ্রুপের প্রেসিডেন্টের ছেলেও বেশ অবাক হয়ে যায় তাদের এই অভিনয় দেখে, কেননা তারা সকলেই সেখানে দুর্দান্ত পারফরমেন্স করছিল। ধীরে ধীরে নাটকের গল্প সামনে এগোতে থাকে। সকলেই তো খুবই উৎকণ্ঠা আর মনোযোগের সাথে তাদের এই নাটক দেখছিল। নাটক যত সামনে এগোচ্ছিল সকলের উত্তেজনা যেন ততই বেড়ে যাচ্ছিল। ফাইনালি তাদের এই নাটক শেষ হয়। তো সেখানের সব অডিয়েন্স এই নাটকে এতটাই ইনভলভ হয়ে যায় যে সিংহানিয়া গ্রুপের ডিরেক্টরের ছেলে, যে কিনা প্রথমে এখান থেকে চলে যেতে যাচ্ছিল, সেই এবার তাদের অভিনয় দেখে দাঁড়িয়ে যেতে বাধ্য হয়। সকলে অনেক বেশি এনজয় করে, সবাই দাঁড়িয়ে এই অ্যাক্টরদের সম্মান জানায়। অ্যাক্টররাও তো এতদিন পর আবারও তাদের সেই সম্মান পেয়ে খুব খুশি হয়। এরপর আমরা এখানে ওই বৃদ্ধ ব্যক্তিকেও দেখতে পাই যার সাথে কৃষ্ণা একবার দেখা করেছিল, যার জীবনের শেষ ইচ্ছা ছিল একবার সুরাভি নাট্য পরিষদের এই বিখ্যাত নাটকটা শেষবারের মতো দেখা। তাই কৃষ্ণা তাকেও এখানে ইনভাইট করেছিল তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য। বৃদ্ধও এখানে বেশ খুশি হয়। তো সকলে কৃষ্ণা আর রামাকে কংগ্রেচুলেট করতে থাকে। পরের দৃশ্যে আমরা কৃষ্ণা আর তার বাবাকে একসাথে বসে থাকতে দেখি। তারা দুজনে কথা বলছিল। কৃষ্ণার বাবা তো নিজের ছেলের প্রতি অনেক বেশি গর্ববোধ করতে থাকে, সেই সাথে সে অনেক বেশি ইমোশনালও হয়ে যায়, কেননা এত বড় বড় লোকেরা আজ তার অভিনয় দেখে তাকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছে, নিজেদের তার ভক্ত হিসেবে পরিচয় দিয়েছে। এটা তো তার কাছে সবচেয়ে বড় পাওয়া। এর পরই দৃশ্য তাদের দুজনের বিয়ের দিনের সকালবেলায় চলে আসে, যেখানে রামা নিজের বিয়ে নিয়ে বেশ চিন্তিত ছিল, কেননা সে কিছুতেই কৃষ্ণাকে মন থেকে সরাতে পারছিল না। এমনকি সে তার কথা ভেবে অনেক কাঁদতেও থাকে। অন্যদিকে কৃষ্ণারও একই অবস্থা ছিল। তারা একে অপরের সাথে যোগাযোগ করারও সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা দুজনেই একসাথে ফোন করছিল, তাই তারা কেউই একে অপরকে রিচ করতে পারে না। তখনই কৃষ্ণা মেসেজ করে রামাকে একটা জায়গায় ডেকে পাঠায়, আর এরপরেই তারা দুজন চিঠি লিখে নিজের ছোট ভাই বোনদের হাতে দিয়ে বিয়ে বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে আসে। তো রামা যখন কৃষ্ণার বলা জায়গায় চলে আসে তখন সে দেখতে পায় যে একজন মেয়ে পেছন থেকে কৃষ্ণাকে জড়িয়ে ধরেছে। এটা মূলত তাদের অফিসের সেই মেয়েটা ছিল, যে কিনা সবসময় কৃষ্ণার সাথে ফ্লার্ট করতে থাকতো। কিন্তু কৃষ্ণা তো ভেবেছিল রামা তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। তো রামা যখন পেছন থেকে তাকে ডেকে ওঠে তখনই সে নিজের ভুলটা বুঝতে পারে, কিন্তু ততক্ষণে রামা কৃষ্ণাকে আবারও ভুল বোঝে, তাই সে তাকে থাপ্পড় মেরে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। দৃশ্য আসে বর্তমানে। তারা দুজনেই নিজেদের কাহিনী বলা শেষ করে। রামা তখন বলতে থাকে কৃষ্ণা তাকে ধোঁকা দিয়েছে, আর কৃষ্ণা বলতে থাকে রামা তাকে ভুল বুঝেছে। অন্যদিকে বিয়ের মণ্ডপে কৃষ্ণা আর রামার বাবা তো একে অপরের সাথে গল্প করে কোনো রকমের টাইম পাস করছিল। সকলেই তাদের বলে তারা যেন নিজের ছেলে মেয়েদের এখন ডেকে আনে, কিন্তু তারা দুজনেই তো কোনো রকমে বাহানা দিতে থাকে। এদিকে পণ্ডিতও তাদের বলতে থাকে বর আর কনেকে মণ্ডপে নিয়ে আসার জন্য। তো এই সময় দুই পক্ষই বুঝতে পারে এখন সত্যি বলা ছাড়া আর কোনো উপায় নেই, তাই তারা দুজনেই সত্যিটা জানানোর জন্য ঘর থেকে বেরিয়ে আসে। তো নাইডু ফাইনালি অভিমন্যুকে বলে তার মেয়ে ঘরে নেই। তখনই আরাধুলু বলতে থাকে রামা তো তার পেছনেই দাঁড়িয়ে আছে। তো নাইডু যখন নিজের মেয়েকে দেখতে পায় সে তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর রামাকে নিয়ে বিয়ের মণ্ডপে বসানো হয়। এদিকে অভিমন্যু ভাবতে থাকে এখন তো তাকে সত্যিটা বলতেই হবে, তাই সে নাইডুকে উদ্দেশ্য করে বলে কৃষ্ণা এখানে নেই। তখনই নাইডু অভিমন্যুকে বলে কোথায়? কৃষ্ণা তো তার পেছনেই দাঁড়িয়ে আছে। অভিমন্যু তখন এটা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। কৃষ্ণাও এরপর তার বাবার কাছে ক্ষমা চায়। তখন কৃষ্ণার বাবা কৃষ্ণাকে ধন্যবাদ জানায় নিজের মন পরিবর্তন করে ফিরে আসার জন্য, আর বন্ধুর কাছে তার নিজের সম্মান বাঁচিয়ে দেওয়ার জন্য। এরপরে কৃষ্ণাকেও বিয়ের মণ্ডপে বসানো হয়। তো যখন তাদের দুজনের মাঝখান থেকে কাপড় সরানো হয় তখন কৃষ্ণা তো রামাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়।
রামা তখন কৃষ্ণাকে জানায় সে আগেই এই ব্যাপারে জানতে পেরেছিল। যখন সে বন্ধুদের নিজের কাহিনী বলছিল তখনই তার কাকু সেখানে পৌঁছে যায় আর তাকে সমস্ত কিছু খুলে বলে। কৃষ্ণা তো এসব শুনে পুরাই শকড। তো ফাইনালি তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়। সকলেই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এদিকে নারাধু তখন বাড়ির ভেতর থেকে একটা বড় কাগজে লিখে নিয়ে আসে এখানে কোনো বিয়ে হবে না, কেননা কনে পালিয়ে গেছে। কিন্তু যখন সে দেখতে পায় বিয়ে তো অলরেডি হয়ে গেছে, তখন তো সে নিজেই হতবাক হয়ে যায়। বেচারার আর বিয়ে ভেঙে দেওয়া হয় না, তাই সে আরেকটা কাগজে লিখে সকলকে দেখাতে থাকে যে সে তো প্র্যাঙ্ক করছিল। আর এই ফানি দৃশ্যের মধ্য দিয়েই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আর কৃষ্ণা এবং রামাও তাদের সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে হ্যাপি ম্যারিড কাপল হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।